প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ক্লাস 8-এর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি তোমাদের বইতে দেখবে যে ফার্স্ট যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ বল ও চাপ, ওই চ্যাপ্টারটি পড়াবো। তার আগে আরেকটি কথা বলি যে তোমরা ক্লাস 7-এ এই বল সম্পর্কে বা ফোর্স সম্পর্কে কিছুটা জেনেছিলে। সেখানে তোমরা খেয়াল করো, সেখানে বলা হয়েছিল যে বল প্রয়োগ ছাড়া কোনো কাজ করতে আমরা সক্ষম নই। অর্থাৎ কোনো কাজ করতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হয়। এখানে আমরা দেখব আরও কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা কিছু কিছু কার্য সম্পাদন আমরা দেখতে পাবো এখানে। যেমন আমরা এটা লক্ষ্য করেছি যে বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো স্থির বস্তু সে গতিশীল হয়। মানে এখানে বল প্রয়োগটা সাফিসিয়েন্ট হতে হবে। সাফিসিয়েন্ট বল প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয়। আবার আমরা দেখেছি কোনো গতিশীল বস্তু উপর যদি আমরা বল প্রয়োগ করি, অর্থাৎ কোনো বস্তু যদি গতিতে থাকে, যেই দিকে গতিতে আছে সেই দিকে যদি আমরা বল প্রয়োগ করে থাকি, তাহলে ওই গতিশীল বস্তুর গতি বেড়ে যাবে। যাকে আমরা ত্বরণ বলে থাকি। গতি বেড়ে যাওয়াটাকে, গতিবেগ বেড়ে যাবে, যাকে আমরা ত্বরণ বলি। আবার কোনো গতিশীল বস্তুর যেই দিকে গতিতে থাকে তার উল্টো দিকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে ওই গতিশীল বস্তুর গতি আবার কমে যাবে, যাকে আমরা মন্দন বলি। তাই তো এই ঘটনাগুলি ঘটে। মানে এগুলো হচ্ছে বল প্রয়োগ করলে এই ঘটনাগুলি ঘটবে, বল প্রয়োগ না করলে এই ঘটনাগুলি ঘটবে না। জাস্ট কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। আবার কোনো গতিশীল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, এই গতিশীল বস্তুর গতির দিকও পরিবর্তন হতে পারে। কি বললাম বুঝতে পারলে? কোনো গতিশীল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে ওই গতিশীল বস্তুর গতির দিকও পরিবর্তন হতে পারে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা এটা বলতে পারি। তোমরা এটা বাড়িতেও করতে পারবে। একটা সুতো নিয়ে সুতোর এক প্রান্তে একটি মোটামুটি ভারী একটা কোনো বস্তুকে বেঁধে দাও। যেমন আমি এখানে করেছি, দেখো একটা সুতো নিয়েছি, এই একটা সুতো। এই সুতোর এক প্রান্তে একটি মোটামুটি ভারী একটি ধাতব বস্তুকে বেঁধে দিয়েছি, আরেক প্রান্তে একটি ফাঁস করেছি। দেখতে পাচ্ছ একটি ফাঁস, ওটা তোমরা নিজেরাই করবে বাড়িতে। একটি ফাঁস বানিয়েছি, এই যে ফাঁস। এইভাবে পুরো বিষয়টাকে তোমরাও করবে, আমি যেভাবে করেছি। এবার তোমরা প্রায় হয়তো করেই আছো, এভাবেই ফাঁসে আঙুল ঢুকিয়ে দাও, দিয়ে এবার এটাকে ঘোরাতে থাকো। দেখতে পাচ্ছ ঘুরছে কেমন? এখানে এই যে ধাতব বস্তুটি কিভাবে ঘুরছে না, বৃত্তীয় পথে ঘুরছে। দেখতে পাচ্ছ বৃত্তীয় পথে ঘুরছে। তাহলে কি বললাম যে এই যে পরীক্ষা ব্যবস্থাটি সম্পর্কে আমি বললাম, এখানে কি হলো, তাহলে এই ধাতব যে বস্তুটা নিয়েছি আমি, মোটামুটি ভারী একটি ধাতব বস্তু নিয়েছি। এই ধাতব বস্তুটি এই আঙ্গুলের চারদিকে ঘুরছে, বৃত্তীয় পথে ঘুরছে।
যখন এই বৃত্তপথে ঘুরছে এই ধাতব বস্তুটি প্রত্যেক মুহূর্তে তার গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে যে গতিবেগ বলাটা ঠিক হবে না, এখানে দ্রুতি যাকে বলা হয় বা স্পিড, এই স্পিড কিন্তু সবসময় একই থাকছে এই ধাতব বস্তুটির, কিন্তু এই অভিমুখ সর্বদা পরিবর্তন হচ্ছে। অভিমুখ কেমন হচ্ছে না, অভিমুখ বৃত্তের স্পর্শক বরাবর অভিমুখগুলো বিভিন্ন বিন্দুতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো যে আমি কি করছিলাম না, এই আঙ্গুলের সাহায্যে সুতোর মাধ্যমে এই ধাতব বস্তুটির উপর বল প্রয়োগ করছিলাম, যার জন্য কিন্তু এই ধাতব বস্তুটি বৃত্তীয় পথে ঘুরতে পারছিল। তোমরা একটু খেয়াল করে দেখো, যখন আমি এটাকে ঘোরাচ্ছি তখন আমার আঙ্গুলটি কিন্তু আঙ্গুলটি কিন্তু স্থির নেই। আঙ্গুলটিও যেমন বল প্রয়োগ করা হচ্ছে বলে বোঝা যাচ্ছে। যখনই আমি আঙ্গুলটিকে স্থির করে দেব তখনই দেখব এই ধাতব যে বস্তুটা নিয়েছি সেটা কিন্তু আর ঘুরছে না। প্রত্যেকে খেয়াল করে দেখো, আমি আঙ্গুলটি দিয়ে এই ধাতব বস্তুটির উপর সুতোর মাধ্যমে বল প্রয়োগ করছি, যার জন্য এই ধাতব বস্তুটি বৃত্তপথে ঘুরতে পারছে, যার গতির অভিমুখ সর্বদা পরিবর্তন হচ্ছে। এখানে যে বলটি প্রয়োগ করা হচ্ছে আঙ্গুলের দ্বারা সুতোর মাধ্যমে, সেই বলটিকে বলা হয় অভিকেন্দ্র বল। অর্থাৎ বল প্রয়োগ করে আমি বস্তুর গতির অভিমুখ পরিবর্তন করতে পারছি। আর কি করা হয়, বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে। যেমন একটি স্প্রিং যদি দেখা যায়, একটি স্প্রিংকে যদি আমি টানি, দুদিকে যদি টানা হয় তাহলে স্প্রিংটা আগের থেকে লেন্থে বেড়ে যাচ্ছে, তার মানে আকৃতির পরিবর্তন ঘটলো এখানে। বা কোনো স্প্রিংকে যদি আমি দুদিক দিয়ে প্রেসার দিই তাহলে সেটা আকৃতিতে ছোট হয়ে যাবে, তার মানে সেটা আবার তার আকৃতির পরিবর্তন হলো। কিসের জন্য? বল প্রয়োগ করে আকৃতির পরিবর্তন করা হচ্ছে। ঠিক আছে। আবার যদি আমরা কোনো একটা সরু তারকে দুদিক দিয়ে যদি টানা হয় জোরে, দেখা যাবে সেই সরু তারটি তার দৈর্ঘ্যে বেড়ে যাবে কিছুটা। সেটা কিন্তু খুব এত স্মল যে সেটা খালি চোখে ধরা পড়বে না, কিন্তু সেটা ঘটবে। এতে কি হবে, বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলো কিন্তু আয়তনের পরিবর্তন ঘটেনি এখানে। যেমন এই যে উদাহরণটি আমি বললাম যে একটা সরু তারকে যদি আমি দুদিক দিয়ে জোরে টানি তাহলে সেই সরু তারটি কী হবে, লেন্থে বেড়ে যাবে। লেন্থে যেমন বাড়বে তেমন সেটা আরও সরু হয়ে যাবে, আগে যতটা সরু ছিল তার থেকে লেন্থে বাড়ার পর আরও সরু হয়ে যাবে। আলটিমেট তার আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু আকৃতির পরিবর্তন ঘটতে পারে বল প্রয়োগ করলে। আর কি ঘটতে পারে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আবার আয়তনেরও পরিবর্তন ঘটতে পারে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমি বলতে পারি যে কোনো একটি রাবারের কোনো একটি বল নেওয়া হলো, সেই বলের মধ্যে বলের এয়ার ঢুকিয়ে দেওয়া হলো। এবার সেই বলটিকে যদি চারদিক থেকে বল প্রয়োগ করা হয়, সমানভাবে যদি চারদিক থেকে বল প্রয়োগ করা হয় তাহলে সেই রাবারের বলটির আকৃতি আগের তুলনায় কমে যেতে পারে। তাহলে এখানে কি দেখলাম, যে বল প্রয়োগ করে বস্তুর আয়তনের পরিবর্তন ঘটানো হচ্ছে। এখানে কিন্তু দুটো জিনিস আলাদা আলাদা, জাস্ট ভালো করে খেয়াল করতে হবে। একবার বললাম আমি আকৃতির পরিবর্তন ঘটতে পারে, আয়তন স্থির থাকতে পারে। আকৃতির যখন পরিবর্তন হবে আয়তন স্থির থাকবে। আর আরেকবার কি বললাম, আয়তনের যখন পরিবর্তন হবে তখন আকৃতি স্থির থাকবে।
আকৃতি স্থির কেমন, একটু আগে যে বললাম, রাবারের বলটিকে যদি আমি চারদিক থেকে বল প্রয়োগ করি তাহলে সেটা আয়তনে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সেই বল যেমন গোলাকার আকৃতির, সেই গোলাকার আকৃতিই থাকছে, জাস্ট আকারে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের শরীরের যে পেশি এবং যে হাড়, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বল কাজ করে, যার জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারি, হাঁটাচলা করতে পারি। তাছাড়া আমরা আশেপাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনাও দেখি যেখানে এই ধরনের আরও অনেক উদাহরণ আমরা পেতে পারি। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো বস্তুর উপর যদি যথাযথ বল প্রয়োগ হলে বস্তুর গতি সৃষ্টি হয়। এই গতি সংক্রান্ত স্যার আইজাক নিউটনের সূত্রগুলিও আমরা ক্লাস 7-এ পড়েছি। স্যার আইজাক নিউটনের গতি সংক্রান্ত মোট 3টি সূত্র আছে। সেই 3টি সূত্র থেকে আমরা কি কি জানতে পারি সেগুলো একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি। 3টি সূত্র তোমাদের মনে আছে, ক্লাস 7-এ পড়া হয়েছে। ওই সূত্রগুলি থেকে আমরা কি কি জানতে পারি জাস্ট এইগুলো আলোচনা করব। প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি না, কোনো বস্তুর উপর যদি কার্যকরী বল প্রযুক্ত হয়েছে কি না সেটা বুঝবো কি করে না, ওই গতিশীল এই বস্তুটি যদি গতিশীল হয় তাহলে আমরা বুঝতে পারবো কি না এই বস্তুটির উপর বল কার্যকর হয়েছে। যদি তার গতির কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুটি ধরো স্থির থাকলো বা গতিবেগের কোনো পরিবর্তন হলো না, তাহলে বুঝতে হবে এই বস্তুটির উপর কোনো কার্যকর বল কাজ করেনি, অর্থাৎ কার্যকর বল শূন্য। এটা আমরা প্রথম সূত্র থেকে জানতে পারি। দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পারি না, কোনো বস্তুর উপর বল যত জোরালো হবে, মানে কোনো বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করব, ওই বস্তুটির প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের মান তত বেশি হবে, অর্থাৎ ওই বস্তুর ত্বরণ তত বেশি হবে। নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর যদি আমরা আগের তুলনায় দ্বিগুণ করে দিই, তাহলে ওই বস্তুতে সৃষ্ট ত্বরণের পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে। আবার যদি ওই নির্দিষ্ট ভরের বস্তুটির উপর প্রযুক্ত বলের মান প্রথম যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম তার 3 গুণ যদি দিই, তাহলে ওই বস্তুটিতেও সৃষ্ট ত্বরণের মানও 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ প্রযুক্ত বল এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক। এটি আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারছি। এবং তৃতীয় সূত্র থেকে কি জানতে পারি? তৃতীয় সূত্র থেকে আমরা এটা জানতে পারি যে যখন কোনো একটি বস্তু অপর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, একই সঙ্গে অপর বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে, অর্থাৎ সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে। এটি হচ্ছে তৃতীয় সূত্র থেকে এটা জানতে পারি। এখানে যে আমি দুটি বলের কথা বললাম, প্রথম বস্তুটি যখন দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করছে তাকে যদি আমরা ক্রিয়া বলে থাকি, দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুকে যে বলটি রিটার্ন দেবে, বিপরীতমুখী যে উল্টো দিকে যে বলটি রিটার্ন দেবে, তাকে আমরা প্রতিক্রিয়া বলবো, অর্থাৎ অ্যাকশন আর রিয়াকশান। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও নেক্সট অন্য কিছু জানবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, তোমরা ফলো করবে ক্লাস।